আসসালামু আলাইকুম, স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা তোমাদের সামনে মজার একটা অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। অধ্যায়টার নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তো এই অধ্যায়টা ফিজিক্সের একটা অংশ। অষ্টম শ্রেণীতে যারা আছো তারা যদি এই অধ্যায়টা খুব ভালো করে অষ্টম শ্রেণীতে আয়ত্ত করে যেতে পারো, নবম দশম শ্রেণীতে তোমাদের জন্য এটা খুব ইজি হয়ে যাবে। আর যদি আয়ত্ত না করতে পারো, খুব ভালোভাবে বেসিক লেভেলে যদি এটা না বুঝো, তখন তোমাদের একটু প্রবলেম হয়ে যাবে। নবম দশম শ্রেণীতে এটা পড়তে একটু কষ্ট হবে। সুতরাং আমরা চেষ্টা করব অষ্টম শ্রেণীতে এটা ভালো করে আয়ত্ত করার জন্য। তো কথা না বাড়িয়ে চলো আমাদের আলোচনায় চলে যাই। পৃথিবী আর মহাকর্ষ যখনই আমরা আলোচনা করি, তখনই একজন সায়েন্টিস্টের নাম আমাদের স্মরণ করতে হয়। আর ওনার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। তো ওই স্যার নিউটন 1643 সালের জানুয়ারি মাসের 4 তারিখ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1727 সালের মার্চের 31 তারিখ। এই হচ্ছে তার লাইফ স্প্যান। তো তিনি পৃথিবীর সর্বকালের সর্বসেরা পদার্থবিদ ছিলেন। তো খেয়াল করবা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রয়োজনে যে সকল গণিতের সূত্র প্রয়োজন হতো, পদার্থবিজ্ঞানের প্রয়োজনে যে সকল গণিতের সূত্র প্রয়োজন হতো, তিনি ওই সূত্রগুলা নিজে নিজেই তা আবিষ্কার করতেন। ক্যালকুলাস আর গতিসূত্রের জন্য তিনি পৃথিবীর বিশ্ববিখ্যাত। তো এই পৃথিবীতে যত ধরনের গণিতবিদ আছে, তাদের মধ্যে যে তিনজন প্রথম কাতারে গণিতবিদ আছে, ওই প্রথম কাতারে তিনজন গণিতবিদদের মধ্যে স্যার আইজাক নিউটন হলো দ্বিতীয় একজন। বলবিদ্যার জনক তিনি। তো এই স্যার আইজাক নিউটন, ওনাকে নিয়ে একটা সুন্দর একটা গল্প আছে, যেটা আমরা প্রত্যেকেই জানি, কোনো না কোনো ভাবে শুনেছি। তারপরেও আমি তোমাদেরকে আজকে ওই গল্পটা এক্সপ্লেন করব। ওনার বয়স যখন 23 বছর, তখন উনি বিকেলবেলা আপেল গাছের নিচে বসেছিলেন, বসে বসে চিন্তা করতেছিলেন। তো হঠাৎ করে একটা আপেল গাছ থেকে ওনার সামনে এসে পড়লো, মাটিতে পড়লো। কারো কারো ধারণা আপেলটা ওনার মাথায় এসে পড়েছে। তো যখনই আপেলটা গাছ থেকে নিচে পড়লো, তখন ওনার মাথায় একটা চিন্তা চলে আসলো যে আপেলটা কেন নিচে পড়লো? আপেলটা তো উপরেও যেতে পারতো, অথবা আপেলটা তো ডানে আসতে পারতো, আপেলটা তো বামেও পড়তে পারতো, কিন্তু আপেলটা ডানেও যায় নাই, বামেও যায় নাই, উপরেও যায় নাই, সরাসরি নিচে চলে আসছে। তো এই যে তার চিন্তাটা, কেন নিচে আসলো আপেলটা, এই চিন্তা থেকেই তিনি একটা সূত্র আবিষ্কার করে ফেললেন, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। তো এই কথাটাই যখন আমরা ক্লাসে, আমি যখন এটা এক্সপ্লেন করতে গেছিলাম এই কথাটা, তখন একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমার একটা প্রশ্ন আছে। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন নিউটন যখন মহাকর্ষ সূত্রটা আপেল পড়ার ঘটনা থেকে আবিষ্কার করছেন, তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। তো এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। এই বয়সটা কিন্তু তার বেশি হয়ে গেছে। তিনি চেষ্টা করলে আরো আগেও এটা আবিষ্কার করতে পারতেন। তো আমি যখন বললাম কিভাবে আরো আগে আবিষ্কার করবে, কিভাবে, 23 বছর তো কম সময়। স্টুডেন্ট বলল, না, কম সময় না। তার যখন বুঝার বয়স হয়েছে, তখন তো তিনি বাথরুমে যায়। তখন তিনি তখন তিনি আবিষ্কার করতে পারলেন না যে বাথরুমে যাওয়ার পর জিনিসটা কেন নিচে পড়তেছে, কেন উপরে যাচ্ছে না।
তখনই তো তিনি আবিষ্কার করতে পারতেন। তো স্টুডেন্টের এই কথা শুনে বলার কোনো ভাষা ছিল না। যাই হোক, আমরা আমাদের ইয়েতে চলে আসি, টপিকসে চলে আসি। তো আসলে নিউটন যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে পৃথিবীর না, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণটা, এই আকর্ষণটাই হচ্ছে মূলত মহাকর্ষ। তো খেয়াল করবা, মহাকর্ষের তাহলে সূত্রটা আমরা জেনে নিলাম। মহাকর্ষের সূত্রটা হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণটা হচ্ছে মহাকর্ষ। তো আরেকটা কথা, এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয়, আর আরেকটা বস্তু যে কোনো বস্তু হতে পারে, তো পৃথিবীর সাথে যদি অন্য একটা বস্তুর আকর্ষণ হয় তাহলে সেটা মহাকর্ষ, ঠিক আছে, কিন্তু তার আরেকটা নাম আছে। দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী হয় তাহলে সেই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। তো খেয়াল করবা, আমরা মহাকর্ষের সংজ্ঞাও জানলাম, অভিকর্ষের সংজ্ঞাও জানলাম। মহাকর্ষের সংজ্ঞা আমি আবার বলতেছি, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে কোনো দুইটা বস্তু হতে পারে, তাদের মধ্যে যে আকর্ষণ, এখানে বিকর্ষণ হবে না, মহাকর্ষের মধ্যে কোনো রকম বিকর্ষণ নাই, যা হবে আকর্ষণ হবে। তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। আর ওই দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয় পৃথিবী, তাহলে সেই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। যেমন পৃথিবীর সাথে ওই যে নিউটন যখন চিন্তা করতেছিল তখন আপেলটা নিচে পড়ছে, পৃথিবীর সাথে আপেলের যে আকর্ষণ, এটা হচ্ছে অভিকর্ষ। আর যদি সূর্যের সাথে যদি পৃথিবীর আকর্ষণ হয়, সেটাও হবে অভিকর্ষ। কারণ এই দুইটা বস্তুর মধ্যে একটা সূর্য আর একটা পৃথিবী, অবশ্যই পৃথিবী আছে, আর দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু পৃথিবী থাকে তাহলে সেটাকে আমরা বলি অভিকর্ষ। আর যদি সূর্যের সাথে বুধের আকর্ষণ হয়, বুধ গ্রহের আকর্ষণ হয়, তাহলে এখানে কিন্তু পৃথিবী নাই, সূর্য আর হচ্ছে বুধ, দুইটা বস্তুর কথা বলছি, দুইটা বস্তুর মধ্যে পৃথিবী নাই, যার কারণে তাদের মধ্যে যে আকর্ষণ সেটা হবে মহাকর্ষ। সূর্যের সাথে যদি শুক্র গ্রহের আকর্ষণ হয়, সেটা হবে মহাকর্ষ। তো খেয়াল করবা, নিউটনের তার যে চিন্তা ধারণা, এখান থেকে তিনি যে মহাকর্ষের সূত্রটা আবিষ্কার করেছিলেন, ওই সূত্রটা অনেকেরই আয়ত্ত করতে একটু প্রবলেম হয়, তাই এই সূত্রটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিলাম। আমাদের প্রথম ভাগটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে। তো আমাদের 2 নম্বর ভাগটা হচ্ছে, এই যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তারপর 3 নম্বর হচ্ছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 4 নম্বর হচ্ছে এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটু গাণিতিকভাবে এটা দেখব। আমরা দুইটা বস্তু নিব, খেয়াল করো, আমরা দুইটা বস্তু নিলাম, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুইটা বস্তু আমরা নিলাম। ধরে নিলাম এটা হচ্ছে ক্রিকেট বল, এটা হচ্ছে ফুটবল, দুইটা বস্তু। ক্রিকেট বল আর ফুটবল, নিশ্চয়ই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ আছে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ সেটা হবে মহাকর্ষ। কারণ ক্রিকেট বল আর ফুটবলের মধ্যে কিন্তু কোনো রকম পৃথিবী নাই, সুতরাং এই যে আকর্ষণটা, এই আকর্ষণটা অভিকর্ষ হবে না, এটা হবে মহাকর্ষ। তো খেয়াল করবা, দুইটা বস্তু আমরা গোলাকার নিছি, গোলাকার নাও থাকতে পারে। গোলাকার এই কারণে আমরা নিছি কারণ আমরা জানি কোন বস্তুর সকল বর তার কোথায় থাকে, কেন্দ্রে থাকে। এই জন্য আমরা এই বস্তুর সকল বর যে কেন্দ্রে আছে, এই জন্য আমরা এই বস্তুটাকে গোলাকার নিছি, এই বস্তু দুইটাকে গোলাকার নিছি, তার সমস্ত বর যে কেন্দ্রে আছে এটা বোঝানোর জন্য। তো খেয়াল করো, আমরা এই দুইটা বস্তুর দূরত্ব নির্ণয় করব, দূরত্বটা দেখাবো। দূরত্ব কিন্তু এই বস্তুর কেন্দ্র থেকে
এই বস্তুর কেন্দ্র, এটাকে দূরত্ব বলে। নিশ্চয়ই দূরত্ব এখান থেকে এই পর্যন্ত না, কারণ এই বস্তুটার কেন্দ্র হচ্ছে এটা, এই বস্তুর কেন্দ্র হচ্ছে এটা। দুইটা বস্তুর, একটা বস্তুর কেন্দ্র থেকে অপর একটা বস্তুর কেন্দ্র পর্যন্ত হচ্ছে তাদের দূরত্ব। তো দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। এই ডি আসছে, খেয়াল করবা, দূরত্ব, এটা ইংরেজি হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স, এই ডিসটেন্সের এই ডি এখানে আসছে। এজন্য দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। তার একটা আন্তর্জাতিক একক আছে, ইউনিট আছে। ওই দূরত্বের এককটা হচ্ছে মিটার। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিটার দ্বারা প্রকাশ করি। তারপর আসো বল। বল, বল মানে হচ্ছে ফোর্স, এফ ও আর সিই, ফোর্স। তাহলে বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তার একক হচ্ছে নিউটন। বলের একক হচ্ছে নিউটন। তারপর ভর, ভর মানে হচ্ছে ম্যাস, যাকে প্রকাশ করা হয় এম দ্বারা। খেয়াল করবা, এখানে ভরকে আমি স্মল এম দ্বারা প্রকাশ করছি। তো খেয়াল করবা, ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, তবে কখন প্রকাশ করা হয়? যখন দুইটা বস্তু মধ্যে পৃথিবী ধরা হয়, তখন পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। আর পৃথিবী ছাড়া অন্য কোনো বস্তুর ভরকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। আর ভরের একক হচ্ছে কেজি। তারপর ওজন, ওজন, ওয়েট, ওয়েট, এটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। ওজন যেহেতু একটা বল, সুতরাং ওজনকে, ওজনের একক হচ্ছে নিউটন, কারণ বলের একক ছিল নিউটন। ওজন যেহেতু একটা বল, সুতরাং ওজনেরও একক হবে নিউটন। তো খেয়াল করবা, তো তার মানে আমাদের এই দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডি দ্বারা। এবং দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা প্রকাশ করব এফ দ্বারা। কারণ আকর্ষণ মানে বল, ওই আকর্ষণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এফ দ্বারা প্রকাশ করলাম। তো খেয়াল করবা, এখন আমরা নিউটনের সূত্রটা প্রয়োগ করব। নিউটন প্রথমে বলছিলেন মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তারপর বলছে এই আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এফ দ্বারা। এই আকর্ষণ বলের মান এফ হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখন এটা, এই দুইটা বস্তু যেহেতু আমি পৃথিবী ধরি নাই, একটা ধরছিলাম ক্রিকেট বল আর একটা ধরছিলাম ফুটবল, সুতরাং এই বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করা হবে? স্মল এম দ্বারা প্রকাশ করা হবে। এই জন্য আমি এই ভরটাকে, এই বস্তুর ভরটাকে m1 দ্বারা প্রকাশ করলাম, এই বস্তুর ভরটাকে m2 দ্বারা প্রকাশ করলাম। তো নিউটন ওনার সূত্রে বলছিলেন এই আকর্ষণ বলের মান মানে F হবে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের। তাহলে এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2, তাদের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক, এটা একটা শর্ত উনি বলছিলেন। এখন সমানুপাতিক মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দুইটা বস্তুর মান যদি আমি বাড়াই, বলের মানও বাড়বে। এটার মান যদি আমি কমিয়ে দেই, বলের মানও কমবে। অর্থাৎ দেখো, আমি যদি m1 এর ভর যদি আমি 3 ধরি, m2 এর ভর যদি 4 ধরি, তাহলে তাদের মান হবে কত? বল হবে 12। মানে এখন এই মানটাকে যদি আমি বাড়াই দেই, এটার মান যদি 4, এটার মান যদি 5 হয়, তাহলে বলের মান হবে 20। তার মানে আমি যদি ভরের গুণফলটাকে বাড়াই, বলও বাড়বে, গুণফল যদি কমিয়ে দেই, বলও
কমবে। তো খেয়াল করবা এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তারপর দ্বিতীয় সম্পর্কে আমরা চলে যাই, 3 নম্বর সম্পর্কে চলে যাই। 3 নম্বর সূত্রতে বলছে আমাদের এদের এই বলটা F, উনি বলে দিয়েছে এদের দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? d দ্বারা। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/d²। এটা দ্বারা আমরা বুঝি এই যে d এর মানটা যদি বাড়ানো হয় বলের মান কমবে, d এর মান কমলে বলের মান বাড়বে। এই দুইটা শর্ত হতে আমরা পাই F সমানুপাতিক m1 m2/d²। আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিব। সমানুপাতিক চিহ্নটা যখন তুলে দিব তখন একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। আমরা ধ্রুবকটা দিয়ে দিব g। f সমান হচ্ছে g ইনটু m1 m2/d²। তো খেয়াল করবা এখানে g হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়, যার মান হচ্ছে 6.673 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তো খেয়াল করবা এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক g এর মান 6.673 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই যে এককটা g এর, এই এককটা কিভাবে আসছে অনেকের প্রবলেম থাকতে পারে। তো এটা কিভাবে আসছে একটু খেয়াল করবা। এটা আসছে এভাবে, আমরা এখান থেকে g এর মানটা বের করে নিব। এখানে দেওয়া আছে f সমান হচ্ছে g m1 m2/d²। তো খেয়াল করবা আমরা এটাকে এইভাবে f এর নিচে মনে মনে 1 আছে, আমরা আড়াআড়ি গুণ করে দিব। 1 গুণ হবে উপরের সংখ্যাটার সাথে, তাহলে g m1 m2 সমান হচ্ছে f আর d গুণ করলে f d² হয়। আমরা এখান থেকে g এর মান বের করব। g m1 m2 এর সাথে গুণ আকারে আছে, সুতরাং আমরা এটা যেহেতু গুণ আকারে আছে m1 m2, এই m1 m2 কে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই নিশ্চয়ই ভাগ হয়ে যাবে m1 m2। খেয়াল করবা এখানে f মানে বলের একক, আমি প্রথমেই বলছিলাম বলের একক হচ্ছে নিউটন, আমরা বলের একক দিয়ে দিলাম নিউটন। d মানে হচ্ছে ডিসটেন্স, তার একক হচ্ছে মিটার, d এর একক মিটার, তার উপরে আছে স্কয়ার, দিয়ে দিলাম স্কয়ার। তারপর m1 মানে হচ্ছে ভর, আর ভরের একক হচ্ছে কেজি। এখানেও m2 মানে আরেকটা ভর, তার একক হচ্ছে কেজি। তার মানে কি দাঁড়ালো m² কেজি আর কেজি গুণ করে দিলে কেজি স্কয়ার। তো খেয়াল করবা m² কেজি স্কয়ারটা যেহেতু নিচে আছে, এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে পাওয়ারটা মাইনাস আকারে হবে। এভাবে g এর এককটা আসছে। মহাকর্ষীয় ধ্রুবক g এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর মহাকর্ষীয় ধ্রুবক এটার মান হচ্ছে, এটার অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম দুটি বস্তুকে, যদি দুইটা বস্তুর ওজন ভর, আসলে ওজন তো না, আমরা এগুলাকে বলি ভর। তো দুইটা বস্তুর ভর যদি 1 কিলোগ্রাম হয়, দুইটা বস্তু এটার ভর যদি 1 কিলোগ্রাম হয়, এটাও যদি 1 কিলোগ্রাম হয়, তার মানে দুইটা বস্তু 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা যে বলে আকর্ষণ করবে দুইটা বস্তু, ওই বলটা এই g এর সমান। আমি আবার বলতেছি, 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে
1 মিটার দূরত্বে রাখলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে ওইটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমান। তো আমরা এটা দেখলাম, এখন থেকে আমরা এটা বুঝতে পারলাম এই যে বল, এই বলটা দুইটা বস্তুর উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে দূরত্ব। বস্তুর ভর যদি বাড়ে বলও বাড়বে, আর দূরত্ব যদি বাড়ে বল কমবে। তো খেয়াল করবা এটা থেকে আমরা বুঝতে পারি মহাকর্ষীয় এই যে বলটা, সে বলটা নির্ভর করতেছে দুইটা বস্তুর উপর, একটা হচ্ছে বস্তুর ভর আর একটা হচ্ছে তাদের দূরত্বের উপরে। তো খেয়াল করবা এখানে M1 M2 দুইটা বস্তু রাখা হয়েছে, এই দুইটা বস্তুর ভরটা যদি ভর যদি বাড়ে তাহলে তাদের আকর্ষণটা বাড়বে, আর যদি এই দুইটা বস্তুর ভর কম হয় তাহলে আকর্ষণ কম হবে। অপরদিকে এই যে দূরত্বটা তাদেরকে যদি আরো কাছে নিয়ে আসা হয় তাহলে তাদের আকর্ষণটা আরো বাড়বে, আর যদি ডি এর মানটা বাড়িয়ে দেওয়া হয়, যদি তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাদের ডিসটেন্সটাকে বেশি করা হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা আকর্ষণ বলটাও কমে যাবে। তার মানে এই যে আকর্ষণটা এটা নির্ভর করতেছে দুইটা বস্তুর উপরে, বস্তুর ভরের উপর আর হচ্ছে তাদের দূরত্বের উপরে। বস্তু দেখতে কেমন, তার আকার কেমন, আকৃতি কেমন তার উপরে নির্ভর করতেছে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা তোমরা তোমাদের যে বই আছে বইয়ের সাথে একটু মিলিয়ে তোমরা দেখবা যে বুঝতে পারো কিনা। তারপরেও যদি তোমাদের কিছু ডিমান্ড থাকে আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুযায়ী পরবর্তী ক্লাসে আবার তোমাদের ডিমান্ডটাকে বর্ণনা করতে পারি কিনা চেষ্টা করব। এই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা আর বেশি বেশি করে বই পড়বা। সবাইকে ধন্যবাদ।